ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল টার্গেট সিভিল সার্ভিস। সো গত দিনের ভিডিওতে তোমাদেরকে আমি ইন্ডিয়ার ইকোনমির একটা বেসিক স্ট্রাকচার দিয়েছিলাম আর তার সাথে ন্যাশনাল ইনকাম আর জিডিপি সম্পর্কে কিছু বলেছিলাম। সো আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। ভিডিওটা শুরু করার পূর্বে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবে না। তোমাদেরকে টিসিএসের সিলেবাসটাকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা হেল্পফুল হবে আশা রাখছি। সো আমি আজকে আমাদের টপিক শুরু করছি থ্রু ন্যাশনাল ইনকাম। সো ন্যাশনাল ইনকাম কি আর ন্যাশনাল ওয়েলথ কি, দুটো দুরকম জিনিস। সো আজকে আমরা দেখে নেব ন্যাশনাল ওয়েলথ হয়েছে কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যা সম্পদ আছে, অ্যাসেট আছে, সেটাকে আমরা বলছি ন্যাশনাল ওয়েলথ। আর ন্যাশনাল ইনকাম হয়েছে গিয়ে টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস অন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, আর এটা কাউন্টেড হয় উইদিন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, দ্যাট ইজ 1st এপ্রিল টু 31st মার্চ অবধি। সো এটা আমরা দেখেছি, যেমন ধরে নাও একটা পার্টিকুলার এরিয়া, ওই এরিয়াতে কি হচ্ছে, ফার্স্টে গম উৎপন্ন হলো, গম থেকে কি হলো ময়দা, ময়দা থেকে কি হলো পাউরুটি, পাউরুটি থেকে কি তৈরি হলো বার্গার। সো ময়দা বানাতে 2 টাকা লেগেছে, আর গম তুলতে 2 টাকা লেগেছে, ময়দা তৈরি করতে 5 টাকা লেগেছে, রুটি কিনতে 10 টাকা লেগেছে, আর বার্গার বাজার থেকে কিনতে আমার 100 টাকা লেগেছে। ওই যে ফাইনাল 100 টাকাটা, সেটাই কি হবে আমার ন্যাশনাল ইনকাম ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া। সো এই ন্যাশনাল ইনকামটাকে আমরা ক্যালকুলেট করছি ফাইন্যান্সিয়াল ইয়ারে, আর ক্যালেন্ডার ইয়ারে কেন করছি না, কারণ আমাদের ইন্ডিয়ার যে ইকোনমি হয়েছে অ্যাগ্রো বেসড ইকোনমি, আর ক্রপিং সিজন শুরু হয় 1st এপ্রিল টু 31st মার্চে। আর যদি আমরা ক্যালেন্ডার ইয়ার ধরি তাহলে আমাদের ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট হবে এই ক্রপিং সিজনের মিডলে, যার দরুন আমরা ন্যাশনাল ইনকাম ঠিকভাবে ক্যালকুলেট করতে পারবো না। তাই আমরা ন্যাশনাল ইনকামটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার 31st মার্চ অবধি রেখে ক্যালকুলেট করি ফ্রম 1st এপ্রিল। সো এখন আমরা আলোচনা করব যে কীভাবে ন্যাশনাল ইনকাম কনসেপ্টে এসছে। স্বাধীনতার আগে 1808 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি তার প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল বইয়ে বলেছে যে আমাদের ইন্ডিয়ার টোটাল পপুলেশন হয়েছে 20 কোটি অ্যাপ্রক্সিমেটলি, আর পার ক্যাপিটা ইনকাম পার অ্যানাম হয়েছে 20 টাকা, মানে প্রতি বছরে একটা মানুষের মাথাপিছু ইনকাম 20 টাকা তিনি গণনা করেছেন ওই সময়। তো তখন থেকে আমাদের ন্যাশনাল ইনকাম কনসেপ্টটা এসছে। অ্যান্ড দেন তারপরে উইলিয়াম ডিগবি, আর.সি. দেসাই, ভিকে আর.বি. রাও ওরাও ক্যালকুলেশন করেছিল। স্বাধীনতার পর 1949-এ নেহেরু মাহালানোবিস মিলে চিন্তাধারা করেছে এবং তারা একটা কমিটি বানিয়েছে, মাহালানোবিসকে তার চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, আর ওই কমিটিতে গাডগিল ছিল আর ভিকে আর.বি. রাও ছিল। ভিকে আর.বি. রাও যেহেতু আগে একবার চেষ্টা করেছিল স্বাধীনতার আগে বানানো, তাই ওনাকেও নিয়েছে এই কমিটিতে। তো ওইখানে তার ফার্স্ট রিপোর্ট 1951-এ হয়েছে, দেন ফাইনাল রিপোর্ট 1954-এ বানানো হয়েছে। তারপরে ওরা চিন্তাধারা করলো যে বানানোর হয়েছে তো একটা পার্টিকুলার তাদের একটা ডিপার্টমেন্ট লাগে, সেই ডিপার্টমেন্টটা হয়েছে গিয়ে সিএসও, উইদাউট বিল্ডিং এনি কমিটি। তারা চেয়েছে যে ব্যাপারটা একটা পার্টিকুলার একটা ডিপার্টমেন্ট থাকুক, আর ওই ডিপার্টমেন্টেই যেন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হোক। আর ওই ন্যাশনাল ইনকাম যে ডিপার্টমেন্টে ক্যালকুলেট হয় সেটা হয়েছে গিয়ে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, আর এটা হয়েছে গিয়ে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। সেটা কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। আর সেটা বছরে 4 বার 3 মাস অন্তর রিপোর্ট পেশ করে, আর ফাইনালি আমরা 12 মাসে একটা রিপোর্ট পাই। সো সেটাই হয়েছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইয়ারে পাই, সেটাই হয়েছে আমাদের ন্যাশনাল ইনকাম। সো ন্যাশনাল ইনকাম কোন মিনিস্ট্রির হাতে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের হাতে। আর সেটা কোন ডিপার্টমেন্টের হাতে? সেটা হয়েছে গিয়ে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ন্যাশনাল ইনকামটাকে এস্টিমেট করে। এখানে আমরা দেখে নিচ্ছি ন্যাশনাল ইনকামের অনেকগুলো প্যারামিটার, জিডিপি, জিএনপি, ডিপিআই, এনএনপি, পিআই, এনডিপি। সো আমরা এইভাবে
আমরা কি করি, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস উপরে ন্যাশনাল ইনকাম করতে পারি। যেমন ধরা যাক এটা কোনো গম ছিল, 5 টাকা লেগেছে গম বানাতে, এরপরে রুটি বানাতে 15 টাকা, বার্গার বানাতে 100 টাকা, তারপর আমার বাড়িতে আসতে হোম ডেলিভারি হতে 120 টাকা বার্গার। সো এখন তো বার্গারের দাম 120 টাকা না, 200 টাকার উপরে। KFC-তে গেলে তো বার্গারের দাম প্রচুর দেখা যায়। সো এই যে 120 টাকাটা ফাইনাল কস্ট, সেটাই হয়েছে আমাদের ন্যাশনাল ইনকাম। আর এগুলো 1, 2, 3, 4, 5, 6টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়। সো এখন আমি দেখে নিচ্ছি জিডিপি কি। সো গত দিনের ভিডিওতেও আমি তোমাদেরকে জিডিপি সম্পর্কে আলোচনা করেছিলাম। জিডিপি কিছুই না, ওই আগে যেটা বলেছি ন্যাশনাল ইনকাম সেটাই, যে সাম টোটাল অফ মনিটারি ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। শুধু গুডস না, সার্ভিসেসও। আমি যখন ইকোনমিক্সের ক্লাসিফিকেশনগুলো দেখাবো, যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর আছে, তখন এই যে সার্ভিস টার্সিয়ারি সেক্টরে পড়ছে, তখন তোমরা বুঝতে পারবে যে এই যে জিডিপি হয়েছে গিয়ে ফাইনাল স্টেজে যে গুডস অ্যান্ড সার্ভিসেস থেকে যা পাচ্ছি সেটাই হয়েছে জিডিপি উইদিন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, সেম আগের মতন। আর এই জিডিপিটা কিভাবে ক্যালকুলেট হয়, দুভাবে। সেটা হচ্ছে ফ্যাক্টর কোস্ট আর মার্কেট প্রাইস। ফ্যাক্টর কোস্ট মানে কি, মানে আমি কাঁচামাল থেকে জিনিসটাকে বানাবো ফ্যাক্টরিতে, এটার জন্য কি কি লাগবে, ল্যান্ড লাগবে, একটা জমি লাগবে, ওইখানে লেবার লাগবে জিনিসটাকে বানাতে। দেন লেবাররা ওইটা বানিয়ে কোথায় নেবে, মার্কেটে নেবে, মার্কেটে নিয়ে বিক্রি হবে, বিক্রি হওয়ার পর কী আসবে, প্রফিট আসবে, এন্টারপ্রেনার। সো ল্যান্ড, লেবার, মার্কেট, এন্টারপ্রেনার, এই 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে ফ্যাক্টর কোস্ট। এই ফ্যাক্টর কোস্টের সাথে যদি আমি ট্যাক্স প্লাস করে দিই, যেটা গভর্নমেন্ট আমাদেরকে, গভর্নমেন্টকে আমরা দেই, মানে গভর্নমেন্টকেও দিতে লাগবে। আর গভর্নমেন্ট কী করছে, ট্যাক্স থেকে কিছু কী করছে, মাইনাস করছে, সাবসিডি আমাদেরকে গ্র্যান্ট দিচ্ছে, যেন আমরা জিনিসটা কিনি বা জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বাড়ে। তাই ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্সও বলে থাকি, ইজিক্যাল টু মার্কেট প্রাইস। দেন সেটা কোথায় আসে, আমাদের মার্কেটে আসে। তো ফ্যাক্টর কোস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি ইজিক্যাল টু মার্কেট প্রাইস, সেটা আমি কতদিনও তোমাদেরকে বলেছি। দেন আমরা জিডিপিকে অন্যভাবে চিনব। এখন কিভাবে আমরা জিডিপিটা ক্যালকুলেট করব, ধরা যাক মিস্টার এ ইন্ডিয়ান আর মিস্টার বি আমেরিকান, তারা দুজন আমাদের ইন্ডিয়াতে বিজনেস করছে। মিস্টার এ 12,000 টাকা রোজগার করছে, মিস্টার বি আমেরিকান, সে 7,000 টাকা রোজগার করছে, কিন্তু সে ইন্ডিয়াতেই কিন্তু বিজনেস করছে। কিন্তু মিস্টার সি, সে ইন্ডিয়ান, কিন্তু সে বিজনেস করছে কোথায়, আমেরিকাতে গিয়ে, আর সে 9,000 টাকা রোজগার করছে। তাহলে জিডিপিতে, আমাদের ইন্ডিয়ার জিডিপিতে কার কার ইনকামটা ইনক্লুড হবে, অবশ্যই মিস্টার এ আর মিস্টার বির। মিস্টার সিটা ইনক্লুডেড হবে না, কারণ সে আমাদের ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে কোনো কিছু উৎপাদন করছে না, বা কোনো কাজ করছে না, বা কোনো সার্ভিস দিচ্ছে না, তার জন্য তার ইনকামটা আমাদের ইন্ডিয়ার জিডিপিতে ইনক্লুডেড হবে না। তো কারটা ইনক্লুডেড হবে, 12,000 প্লাস 7,000 ইজিক্যাল টু 19,000 টাকা। সো আমাদের ইন্ডিয়ার জিডিপি হয়েছে কত, 19,000 টাকা। এখন আমরা রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি দুটো টার্মকে চিনে নেব। সো রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি বুঝতে গেলে ধরে নেই আমাদের ইন্ডিয়া শুধু কলমে উৎপাদন করছে, ধরে নেই আমাদের ইন্ডিয়াতে আর কিছু উৎপাদিত হচ্ছে না, অনেক কিছু আমাদের প্রচুর উৎপাদিত হচ্ছে, এখন এগুলো বললে তো মাথা ঘুরে যাবে। তাই আমরা ধরে নিচ্ছি আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র কলম তৈরি হচ্ছে। সো কলম যখন তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে নমিনাল জিডিপি। ধরে নিই 2010-11-তে স্মার্ট জেল কলম সাংঘাতিক দাম ছিল, 5 টাকা ছিল, তার চাহিদাও প্রচুর ছিল, 20টা বানিয়েছে আমাদের ইন্ডিয়া। সো জিডিপি কত হলো, 100 টাকা। তারপরে 2011-12-তে তার দাম বেড়ে গেল, কিন্তু তার প্রোডাকশান কি, চাহিদা কমে গেল, 18টা প্রোডাকশান হয়েছে। তো জিডিপি কিন্তু বেশি, ইনকাম মানে জিডিপি কিন্তু বাড়ছে, আমাদের দেশ কিন্তু জিডিপি দেখাচ্ছে 108, 100 থেকে 108। এরপরে 2015-16তেও একই অবস্থা, 2020-21-এ জিডিপি 150 বেড়ে গেছে। কিন্তু দেখা গেল যে স্মার্ট জেল কলমের দাম বেড়ে গেছে ঠিক আছে, কিন্তু তার কোয়ান্টিটি কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে কি, নমিনাল জিডিপি কিভাবে ক্যালকুলেট হচ্ছে, কারেন্ট প্রাইসের উপর, মানে আমার বর্তমানে যে টাকার মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে, জীবনযাপনের উপর ডিপেন্ড করে। অনেক সময় অনেক কিছুর দামই বাড়ছে না, আজকে থেকে 10 বছর আগে অগ্নি কলমের দাম
50 পয়সা ছিল, এখন 1 টাকা হয়ে গেছে। তো ওই রকমভাবে স্মার্ট জেল কলমের দাম বাড়ছে, মানে কি টাকার মূল্যের উপর ডিপেন্ড করে সেটি তো জিনিসের দাম বাড়ে না, তো বাড়ছে। কিন্তু দেখা গেল স্মার্ট জেল কলমের কি হচ্ছে, উৎপাদন কমে গেছে। তো উৎপাদন কমছে মানে কি মানুষের চাহিদা কমে গেছে, কিন্তু কলমের দাম কি বাড়ানো। অপরদিকে দেখা গেল যে আমি যদি রিয়েল জিডিপি ধরি, কনস্ট্যান্ট প্রাইস 2011-12কে আমি ফিক্সড রেখে দেখি, তখন দেখি 6 টাকা ধরেই ছিল, কিন্তু প্রোডাকশান কমছে, জিডিপি একরকম দেখাচ্ছে, জিডিপিও এরকম, প্রোডাকশান কমছে, টাকার দাম সেম রেখে আমরা কি করতে পারছি, জিডিপি দেখছি 136, প্রোডাকশান কমছে 15টা, মানুষের চাহিদাও কমে গেছে, দেন দেখাচ্ছে এখানে 6 টাকা, দেন জিডিপিও 90। মানে কি আমি এটা দেখে আমি বলতে পারছি না যে আমার দেশের মানুষের মানে মানুষ যেটা চাইছে তার প্রোডাকশানটা কীরকম, কারণ এখানে জিডিপি তো দেখাচ্ছে বাড়ন্ত, কিন্তু সে তো এটা দেখাচ্ছে না যে তার কলমের চাহিদা কমে গেছে, কারণ কলমের টাকাটা কি বেশি, কলমের যে প্রাইসটা সেটা বেশি। এটা দিয়ে তো আমি বুঝতে পারছি না যে এই কলমটার চাহিদা কি বেশি না কম। কিন্তু এই যে ছবিটা যে আমি বেস ইয়ার ধরে রেখেছি, এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার জিডিপি কমে গেছে, তার মানে কি এই কলমটার চাহিদা বাজারে নেই। তার মানে কি এটার থেকে আমি আলটিমেটলি বুঝতে পারলাম যে নমিনাল জিডিপি আমাকে রিয়েল পিকচার দেখাতে পারছে না, আর যেটা আমাকে রিয়েল জিডিপিটা কারেন্ট পিকচার দেখাচ্ছে। আর নমিনাল জিডিপিটার মধ্যে ইনফ্লেশন ডিফ্লেশনের অনেক ইম্প্যাক্ট পড়ে। ইনফ্লেশন ডিফ্লেশন বলতে বোঝায় যে জিনিসের দাম বেড়ে গেল মানুষের চাহিদা অনুসারে, ধরা গেল এই যেমন মাস্ক, স্যানিটাইজার কিছুদিন আগে হঠাৎ করে মাস্ক আমরা নেই, মাস্ক আমরা পাচ্ছি না, বাজারে অ্যাভেলেবেল না, তখন আমরা এমনও হয়েছে 200-100 টাকা দিয়ে মাস্ক কিনে নিয়েছি। তো কি হঠাৎ করে জিনিসের দাম বেড়ে যাওয়া, হঠাৎ করে জিনিসের দাম কমে যাওয়া, তো কারেন্ট প্রাইসটা এরকমই থাকে, ওটার উপর ডিপেন্ড করে কখনো জিডিপি বানাতে নেই। তার জন্য রিয়েল জিডিপি আমাদের বেস ইয়ারের উপর একটা পার্টিকুলার বেস ইয়ারকে ধরে আমরা করছি, আর বেস ইয়ারটাকে 6-7 বছর ম্যাক্সিমাম 10 বছর পর পর চেঞ্জ করতে হয়। আমাদের যেমন বর্তমানে বেস ইয়ার হয়েছে 2011 থেকে 12, আর এই বেস ইয়ারটাকে কেন 10 থেকে 5 বছর পর পর চেঞ্জ করা হয়, কারণ মানুষের চাহিদা, মার্কেটের চাহিদাও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। 2005 সালে আমরা যে নোকিয়া মোবাইল ইউজ করতাম, এখন 2021 আমরা কি সেই নোকিয়া মোবাইল ইউজ করি না, আমরা স্মার্ট মোবাইল ইউজ করি। 2010 কি 11 সালে আমরা যে স্মার্টফোনটা ইউজ করতাম, 2021-এও কি আমরা সেই স্মার্টফোন ইউজ করি না। আগে আমরা রেডিও ইউজ করতাম, এখন কি আমরা রেডিও ইউজ করি না। সো মার্কেটের নিড অনুসারে অনেক সময় দেখা যায় যে টাকাটা কিছু পরিবর্তন, ভ্যালুটা কিছু বাড়ছে কমছে, তো সেই অনুসারে আমরা কি করে দেই যে এখন 2021-22 এখন হয়তো আমরা কি করে দেবো, ওই টাকাটা বাড়িয়ে দেবো, হয়তো 6 টাকা থেকে আমরা 10 টাকা করে দেব। কিন্তু এখানে তো দেখা গেল যে একবার 5 টাকা, একবার 6 টাকা, 8 টাকা, 10 টাকা, তো এইভাবে কি হয়ে যায়, হিসাবটা পুরো গন্ডগোল হয়ে যায়। তাই নমিনাল জিডিপি আমাদেরকে কোনো রিয়েল পিকচার দেখাতে পারে না, কিন্তু রিয়েল জিডিপি আমাদের ইকোনমির রিয়েল পিকচার দেখাতে পারে। জিডিপির পর দেন আমরা আসছি জিএনপি। জিএনপি হয়েছে গিয়ে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে কি টোটাল ভ্যালুজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ইন্ডিয়ান ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রড ইন পার্টিকুলার পিরিয়ড। বাবারই ডেফিনেশনটা এত বড়, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। ধরে নিই মিস্টার এ ইন্ডিয়াতে থাকে, সে 12,000 টাকা রোজগার করে। মিস্টার বি সে আমেরিকান কিন্তু ইন্ডিয়াতে থাকে, সে 7,000 টাকা রোজগার করে, সে আমাদেরকে টাকা পাঠাচ্ছে, সে তার আমেরিকায় টাকা পাঠাচ্ছে রোজগার করে। মিস্টার সি সে ইন্ডিয়ান কিন্তু সে আমেরিকায় বিজনেস করে, আর সে আমাদের মানে তার যে আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে ওকে টাকা পাঠাচ্ছে। সো 9,000 টাকা, 7,000 টাকা, 12,000 টাকা। মিস্টার এ কত টাকা, 12,000 টাকা ইন্ডিয়াতে টাকা রোজগার করছে। মিস্টার বি আমেরিকান কিন্তু সে আমেরিকান হয়ে ইন্ডিয়াতে সে টাকা রোজগার করছে এবং তার ফ্যামিলিকে পাঠাচ্ছে। আর মিস্টার সি সে ইন্ডিয়ান কিন্তু সে ইন্ডিয়াতে থাকে না, সে কোথায় বিজনেস করছে, আমেরিকা। এখন জিএনপিটা কিভাবে ক্যালকুলেট হবে, জিএনপিটা ক্যালকুলেট হবে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। তো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে কি,
ইন্ডিয়ানরা যে ইন্ডিয়াতে আছে, যে এক্সপোর্ট করছে মাইনাস ইম্পোর্ট করছে। তো আমরা দেখে নিচ্ছি যে এদের জিডিপিটা কী হচ্ছে। জিডিপি তো আমরা স্পষ্ট বুঝতে পারছি, আমরা দেখে নেব মিস্টার এরটা জিডিপির আন্ডারে ঢুকছে আর মিস্টার বিরটা জিডিপির আন্ডারে ঢুকছে, দ্যাট ইজ 12,000, 17,000, 19,000। কিন্তু নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড হয়েছে গিয়ে কি, এই যে মিস্টার সি যিনি ইন্ডিয়ান কিন্তু আমাদের ইন্ডিয়াতে থাকেন না, উনি আমেরিকায় গিয়ে বিজনেস করছে, ওনার টাকাটা 9,000 মাইনাস 7,000। 7,000 মানে কি, এই যে মিস্টার আমেরিকান উনি আমাদের দেশে রোজগার করে বাইরে পাঠাচ্ছেন, এই যে এক্সপোর্টটা 7,000 টাকাটা, দ্যাট ইজ 2,000 টাকা। মানে কি, মানে হয়েছে গিয়ে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট বা ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, মানে তাদের ডিফারেন্সটা যেটা হবে সেটাকে আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড বলছি। দ্যাট ইজ জিএনপি হয়েছে কত, 21,000 টাকা। তো বোঝা গেল, এটা হলো একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি, তোমাদের আরও ক্লিয়ার হবে জিএনপি কি। সো এক্সাম্পল নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইন্ডিয়ান আছে, সে ইন্ডিয়াতে থেকে 100 কোটি টাকা রোজগার করছে। আর একজন ফরেনার আছে যিনি ইন্ডিয়াতে আছেন কিন্তু তিনি 10 কোটি টাকা রোজগার করছে এবং তার বাড়িতে টাকা পাঠাচ্ছেন। আর দেখছি ইন্ডিয়ানরা ফরেনে আছে এবং ফরেন থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাচ্ছে, ওই ফরেনাররা ইনকাম করছে 40 কোটি টাকা। তার মানে উনি হয়েছেন ইন্ডিয়ান, উনি ফরেনার কিন্তু ইন্ডিয়াতে বিজনেস করছে, আর ওরা ইন্ডিয়ান কিন্তু বাইরে বিজনেস করছে। সো 40 কোটি টাকা। সো জিএনপি ইজ ইকাল টু জিডিপি। জিডিপি মানে কি, ওর টাকা প্লাস ওর টাকা প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। মানে কি, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট বলে বা ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট বললে ওদের কথা আসবে, মানে ফরেনার ইন ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইন ফরেনার, মানে কি 40 মাইনাস 10, 40 মাইনাস 10, বোঝা গেল। দেন 110 প্লাস 30, দ্যাট ইজ 140 ক্রোর। তো এইভাবে আমরা জিএনপিটা ক্যালকুলেট করি। আলটিমেটলি জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, এটাকে আমরা প্লাস করলে জিএনপি পেয়ে যাই। দেন আসছে এনএনপি। এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। মানে কি, এই যে জিএনপিটা পেলাম, জিএনপি থেকে যখন কোনো কিছু মূল্য কমে যায় তখন আমরা তাকে বলি নেট ন্যাশনাল প্রোডাক্ট। ধরা যাক আমি একটা পাখা কিনে এনেছি, আজকে একটা পাখা কিনে এলাম, আমি 10 বছর পরে পাখাটাকে বিক্রি করব, অবশ্যই বাজারে পাখার মূল্য কমে যাবে। তো কি হয়ে গেল, তার মূল্য কমে যাওয়া, দ্যাট ইজ ডিপ্রিসিয়েশন। দ্যাট ইজ এনএনপি ইজ ইকাল টু জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। তো আজকে তোমাদেরকে এতটুকু বোঝালাম। নেক্সট আমি তোমাদেরকে কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলোর আর কিছু রিলেশন আছে, ফ্লোচার্ট আকারে তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। সো নেক্সট ভিডিওর জন্য আমি তোমাদের কাছ থেকে অনেকগুলো লাইকস আর অনেকগুলো সাবস্ক্রিপশান আর অনেকগুলো শেয়ার এক্সপেক্ট করছি। সো প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রিপশান আর শেয়ার করতে ভুলো না। গুড বাই।